আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। মন হয়তো ভালো নেই, না থাকারই কথা, কারণ গতকাল বাংলাদেশের যে খেলা ছিল, প্রত্যাশা ছিল যেমন প্রত্যাশা অনুযায়ী খেলায় কোনো কিছুই আসলে আমরা পাইনি। বাংলাদেশ পরাজিত হয়েছে কালকের ম্যাচটিতেও। তো আসলে এই পরাজয়ের বৃত্ত থেকে বাংলাদেশ কবে বের হবে, কবে আমরা আবার জয়ের দেখা পাবো, এবং সেই সাথে বাংলাদেশের আগামীর দিনগুলো কেমন হতে যাচ্ছে, কেমন হবে, এই সম্পর্কে অনেক কথাই আসলে সবাই বলছেন, কথা বলা হয়, কিন্তু দেখা যায় যে খুব একটা ফল পাওয়া যায় না। আমরা শুধু কথাই বলে যাই, কিন্তু মাঠের কাজটা তো আসলে আমাদেরকে দিয়ে হবে না, মাঠের কাজটা খেলোয়াড়দেরকেই করতে হবে। তবে খেলোয়াড়রা সেই কাজে খুব একটা যে সুযোগ করতে পারছেন বা খুব একটা ভালো করতে পারছেন, প্রতিফলন দেখাতে পারছেন মাঠে, সেরকমটা না। বিশেষ করে বলা যায় যে ব্যাটিংয়ের ক্ষেত্রে, মানে আমাদের দেখা যায় যে বোলিংটা হচ্ছে মোটামুটি, কিন্তু ব্যাটিংয়ে কোনোভাবেই আমরা কেন যেন সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছি না, রান আসছে না। যেখানে অন্যান্য দল 300-350 রান করে যাচ্ছে, সেখানে আমাদের 250 রান করতেও খুব হিমশিম খেতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে বেশ একটা বাজে সময়ই আমরা কাটাচ্ছি বলা যায়। এই সময় থেকে আমরা আসলে বের হতে চাই, বের হয়ে আসতে চাই। আমরা সেখান থেকে কিভাবে হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, এই নিয়ে আমরা কথা বলবো। এবং কথা বলার জন্য আমি আমাদের খুবই পরিচিত কণ্ঠ, পরিচিত মানুষ, আমাদের খুব পরিচিত ধারাভাষ্যকার, প্রিয় ধারাভাষ্যকার, তাকেও আমন্ত্রণ জানিয়েছি যে আজকে আমরা একটু একসাথে যুক্ত হতে চাই। শামসুল ইসলাম, মোহাম্মদ শামসুল ইসলাম, শামসুল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। শামসুল ভাই কেমন আছেন? জি তামান্না, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। এবং সেই সাথে বলি যে জয়েন তো করেছি, ডেকেছি আপনাকে যে আজকে একটু কথা বলি, কিন্তু আসলে মনটা তো একদমই ভালো না। আপনার কি মন ভালো? না, ইদানিংকালে যেটা হচ্ছে, ভক্ত সমর্থকদের কাছে যেটা শুনি, হুম। যে বাংলাদেশের খেলা গেলে একটা এক্সট্রা পেইন অনুভব করছেন তারা। হুম। মানে চাপ হচ্ছে, প্রতিদিনই মন খারাপ হয়ে যাচ্ছে, আশানুরূপ কিছুই পাচ্ছেন না। হুম। আমরা যে অধারাবাহিক একটা দল, সেটা তো ঠিকই আছে, কিন্তু এতটাও অধারাবাহিক ছিলাম না। হুম। ইদানিংকালে মনে হচ্ছে বেশি অধারাবাহিক হয়ে গেল। দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে আমাদের ক্যাপ্টেন মহাশয় কি বললেন? আমরা যাচ্ছি কাপ চ্যাম্পিয়ন হওয়ার নিতে। উদ্দেশ্যেই যাচ্ছি, হুম। কাপ নিয়ে আসবো। তো কাপ নিয়ে আসার দূরের কথা, এক ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বাদ, পাকিস্তান বাংলাদেশ সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নিল। এখন 27 তারিখ পাকিস্তান বাংলাদেশ যে ম্যাচটা হবে, জাস্ট মানে নিয়ম রক্ষা। নিয়ম রক্ষার ম্যাচ, সেটাই। আচ্ছা, এই জায়গায় একটু মানে হিসেবটা আমাকে একটু বলেন। মানে আমিও মানে ভেবে পাচ্ছি না আসলে বাংলাদেশের ব্যাটিং এর এইরকম বিপর্যয় কেন হচ্ছে। আমাদের ওপেনিংটা আমরা সেভাবে করে কেন করতে পারছি না, কেন ওপেনিং জুটিতে কাউকে আমরা স্ট্রংলি সেভাবে করে পাচ্ছি না। না, এখানে আমি তো বলবো যে সৌম্য আর তানজিদ তামিম, এই দুই ওপেনিং ব্যাটার নিয়েই তো প্ল্যানটা করা হয়েছিল। হুম। তারপরেও আপনি দেখেন, ওপেনার হিসেবে পারভেজ হোসেন রাখা হয়েছে। লিটন তার ব্যাড প্যাচের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি। তো তখন হুম। কিন্তু বিষয়টা প্রশংসিত হয়েছে, লিটনকে বাদ দেয়াটা, যে ফর্মহীন একজন প্লেয়ারকে কেন দলে নিব। এখন প্রশ্ন হলো যে ফর্ম যুক্ত যে প্লেয়ার গুলোকে আমরা ভেবেছি, হুম। তারা যদি টাইম দলের জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে এসে ফর্ম ক্যারি করতে না পারেন। আপনি দেখেন, তানজিদ হাসান তামিম বেস্ট স্কোরার ইন বিপিএল, সদ্য সমাপ্ত বিপিএল এ টপ স্কোরারদের একজন, হুম। তাই না? হুম। ইন ফর্ম। পারভেজ হোসেন ইমন ইন ফর্ম। সেই অর্থে আমি বলবো যে বিপিএলটা মিস করেছেন সৌম্য। খুব বেশি ম্যাচ প্র্যাকটিস তার হয়নি, ইনজুরিতে ছিলেন। ন্যাশনাল টিমের জন্য এসে প্রথম ম্যাচটা তিনি ক্লিক করতে পারেননি। টিম কম্বিনেশনের কারণে রাইট লেফট মেলাতে গিয়ে সৌম্যকে ড্রপ করা হলো, মাহমুদুল্লাহকে ইন করানো হলো এবং মিরাজকে একটু উপরে নিয়ে আসা হলো। শান্ত চলে গেলেন ওপেনিং।
তো এই রিশাফলিং গুলো আমার তো দেখলাম যে কোনটাই কাজ করলো না। এক শান্ত মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংটা শুরু করলেন, শুরুর দিকে এত টেন্টেটিভ ছিলেন, প্রথম বল দ্বিতীয় বল মানে দুবারই যেন তিনি আউট হয়ে যাবেন। যাই হোক, হুম। স্লাইড তার সাথে ছিল, বেঁচে গেলেন এবং একটা প্রান্ত আগলে রাখলেন। ওকে তো কেউ প্রপার সাপোর্টটা দিতে পারলো না। আপনি দেখেন তানজিদ তামিম দুদিনই স্টার্ট পেলো, আগের দিন ভারতের সাথে 25, কালকেও 24। তো স্টার্ট পাওয়ার পর আপনার দায়িত্ব কি এজ এ ব্যাটার, আপনার বিশেষজ্ঞ ব্যাটার ক্যারি করে যেতে হতো। আমার মনে হয় যে মিরাজও মানে তাড়াহুড়ো করলো, ছটফট করলেন, 4টা বল ডট খেলার পরে এগিয়ে এসে ছক্কা মারলেন, বল হারিয়ে ফেললেন। ঠিকই ছিল, 14 রান করার পর আবার ওই একটা মিস হিট কেন যে করতে গেলেন মানে ঠিক বুঝলাম না। দেখেন রেস এখানে আমাদেরকে ঘায়। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, যেটা হচ্ছে মানে আপনি বলছিলেন যে লিটন দাস তার ইনজুরি বা তার হচ্ছে মানে একেবারে ফিট না হওয়ার কারণে তিনি বাদ পড়েছেন। সৌম্যর আমরা বিপিএল এ পারফরমেন্স ছিল না। তো সেই জায়গা থেকে সৌম্য কিভাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সুযোগটা পাচ্ছেন বা পেলেন? কারণ তার আমার যতটুকু মনে করে একদম শেষ হচ্ছে আমরা হয়তো বা ভারত সিরিজ বা পাকিস্তান সিরিজে তার একটা আমরা স্কোর দেখেছিলাম। তো এরপরে কি তার কোনো সেরকম হচ্ছে উল্লেখযোগ্য কিছু আপনি দেখেছেন তার মধ্যে, যার জন্য আসলে তাকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনক্লুড করতে পারি? না না, সৌম্য গ্লোবাল টি20-তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো করলো, রংপুর রাইডার্স এর পক্ষে। টি টোয়েন্টি, টি টোয়েন্টি, আমি ওডিআই এর কথা বলতে চাই। রংপুর চ্যাম্পিয়ন। তো ওই ফর্মটাই সে ওডি ফর্মেটেও ক্যারি করলো। আপনার মনে থাকার কথা, ওয়েস্ট ইন্ডিজের সাথে হুম। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা 3টে ম্যাচ খেললাম ওয়ানডে ফর্মেটে। যদিও আমরা 3টে হেরেছিলাম, মোটামুটি সৌম্য ব্যাট রান ছিল। সৌম্য তানজিদ তামিম ওইখানে দাঁড়িয়েছিল। তো ওই ধারণা থেকে, ওই ধারাবাহিকতা থেকেই সৌম্যকে নেয়া। এখন নেয়ার পর একটা ম্যাচই খেললো সৌম্য, সৌম্য কত কালকে খেলেনি। এখন প্রশ্ন হলো যে একটা ম্যাচে কেউ খারাপ করতে পারে। আপনি হৃদয়ের দিকে দেখেন, কালকে আসলে আমাদের মিডল অর্ডার ভঙ্গুর ছিল। আগের দিন 35 ফর 5, সেখান থেকে 228, আর কালকে তো আমাদের 58 ফর 1 আফটার 10 ওভার্স পাওয়ার প্লেতে। তো এটা তো একটা ভালো স্টার্ট আমাদের, মানে আমাদের অ্যাঙ্গেলে তো এটা ডেফিনেটলি একটা গুড স্টার্ট। 58 ফর 1 ফ্রম ফার্স্ট পাওয়ার প্লে 10 ওভার্স। এখান থেকে আমরা ক্যাশ করতে পারলাম না কেন? 270, 280, 290ও কেন করতে পারলাম না? এটা তো 300 রানের পিচ পিন্ডিতে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরিয়ান, এইরকম 3জন বিচক্ষণ মানে ব্যাটিং স্তম্ভ যদি এত চিপলি, এত দুর্বল ব্যাটিং প্রদর্শনী করে আউট হয়ে যায়, তাহলে এই দলের 236 এসছে, এটি কত? আগেই তো অল আউট হয়ে যেতে পারতাম, আরো কম রান হতে পারতো। আপনি দেখেন আগের দিনের চেয়ে আজকের পার্থক্য হচ্ছে 8 রানের উন্নতি। মানে এটা মূলা উন্নতি আর কি, 8 রানের উন্নতি। এটা এটা হ্যাঁ, মনে হয় আমার কাছে মনে হয় যে জায়গার পরিবর্তনে একটু উন্নতি, কিন্তু আসলে খেলোয়াড়দের খুব যে উন্নতি হয়েছে সেরকম কিছু না। কালকেও কিন্তু আমরা দেখেছি যে ফিল্ডিং এ হচ্ছে ঘাপলা, অর্থাৎ ক্যাচ মিস, সেরকম ঘটনা আছে। ফিল্ডিং এ হচ্ছে খুব যে তৎপর ছিল সেরকমও না। তো সেই বিষয়গুলো কিন্তু দেখাই যাচ্ছে। না, আমরা এটা প্রমাণিত সত্য, আমরা বাংলাদেশের খেলা যখন দেখি অনেক আবেগী থাকি, তো আবেগ দিয়ে চিন্তা করি। আপনি যদি দেখেন বিশ্ব ক্রিকেটে যারা ডমিনেটিং পজিশনে আছে, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইভেন ইংল্যান্ড, এই 5টা দেশের সাথে যদি আপনি কম্পারিজনে আসেন, তো হুম। আমি বলবো যে ওদের অর্ধেক সামর্থ্য আমাদের আছে কিনা আমি সন্দিহান। ওদের অর্ধেক সামর্থ্য আমাদের আছে কিনা আমি সন্দিহান, আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন আমাদের অনেক দূর যেতে হবে। আমার মনে হয় যে আমরা সেই শিশুকালের ক্রিকেট দেখতাম না, 150, 180 করতো, সেখান থেকে খুব বেশি এগিয়েছি তা না। মানে হুট করে উল্কার মতো দুটো একটা ম্যাচ আমরা জিতে যাই, আবেগে ভেসে যায়, মানে আবেগের বন্যায় ভাসিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। এই মানে এটা আসলে হওয়া উচিত না। এটা আমাদের ক্রিকেট ওই পর্যায়ে পৌঁছে দিতে পারে না। এখান থেকে আমরা তো সামর্থ্য চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য শেষ, আর তো কোনো সুযোগ নেই। কোন দলকে, কোন দুটো দলকে আপনি হচ্ছে ফাইনাল চিন্তা করছেন? ফাইনাল তো একটু কঠিন, বাট আমি কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে আমার প্রেডিকশন দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে, আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, শামসুল সানি। আমি বলছিলাম এ গ্রুপ থেকে ইন্ডিয়া নিউজিল্যান্ড যাবে এবং বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা যাবে।
এবং ফরচুনেটলি এই চারটা দলই কিন্তু জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল নিজ নিজ প্রথম ম্যাচে। এবং এখন দেখেন যে ইন্ডিয়া 2 ম্যাচে দুটোই জিতে সেমিফাইনাল নিউজিল্যান্ড ইন্ডিয়া কনফার্ম করে ফেলেছে। ওদিকে হুম। অস্ট্রেলিয়া আজকের ম্যাচটা দেখলে আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে যাব কি হয়। তো আমি ধরে নিচ্ছি ওই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাই সেমিফাইনালে যাবে, ইংল্যান্ডকে পেছনে ফেলে। আর অনেকে ভাবছিল না আফগানিস্তান হুম। কাঁদিয়ে ছাড়বে কাউকে। হ্যাঁ, আসলে 50 ওভার্স ম্যাচে না হুম। বাই ফ্লুক ভালো মানে কিছু করে ফেলার চান্স খুব কমই থাকে। হ্যাঁ, টি-20 তে এগুলো হয়, কিন্তু এখানে চান্স থাকে বড় দলগুলো যে কোনো সময় বাউন্স ব্যাক করে ফিরে আসতে পারে। তো এখানে আমি আফগানিস্তানের চান্স দেখছি না। এখন ফাইনালে যদি মানে কাদেরকে দেখবো এটা যদি আপনি বলেন, হুম। আমি আমি একেবারে অবাক হব না ইন্ডিয়া এই দুটো দলকেই যদি আমি ফাইনালে দেখি। আচ্ছা, মানে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। আচ্ছা, দেখা যাক সেটা আসলে হয় কিনা। ইতোমধ্যে কিন্তু আমাদের সাথে অনেক শ্রোতা বা আমাদের দর্শকরা যুক্ত আছেন। আর একজন লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম যে হারার জন্যই খেলছে, এরকম একটা কথা বাংলাদেশের জন্য। আর সেই সাথে আরো একজন লিখেছেন যে ফাইনালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড খেলবে, মানে ভারতকে কিন্তু তিনি আসলে রাখেননি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে তিনি বেছে নিয়েছেন। এবং আমাদের সাথে আরো একজন আছেন মেহেদী হাসান, তিনি বলছেন যে সাকিব আল হাসানকে না নেয়ার ফল হচ্ছে আমাদের বাংলাদেশের হার। সাকিবের না খেলাটা আসলে কতটুকু প্রভাব বলে মনে হয় বাংলাদেশের জন্য? মন্তব্যের সাথে আমি একেবারেই মানে মত নই, এক হুম। করে দিতে পারবো। আমরা এর আগে বড় দলের সাথে ম্যাচ সাকিব থাকার পরেও ম্যাচ হেরেছি। আমরা আসলে ম্যাচ জিতি না। আপনি 2015 সালের পর থেকে হুম। নিউজিল্যান্ডের সাথে আমরা 21 ম্যাচ খেলেছি, 17/3 ব্যবধানে নিউজিল্যান্ড এগিয়ে। তাহলে এইখানে তো আমাদের অবস্থানটা পরিষ্কার করে দেয়, তাই না? এক্স্যাক্টলি। যে আমরা ওদের 21টা ম্যাচ জিতেছি, ওরা 17। আমরা হয়তো 10-15% ম্যাচ জিতেছি। তো এই পার্সেন্টেজ নিয়ে তো আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় নেক টু নেক লড়াই করে 8 দলের মধ্যে থেকে শেষ 4-এ যাওয়া, ইটস রিয়েলি টাফ ফর বাংলাদেশ। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, এতেই সন্তুষ্ট থাকা উচিত হুম। মনে করি আমাদের জায়গা থেকে। আপনি দেখেন টপ 8 থেকে আমরা তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, তাই না? হ্যাঁ। এখন কিন্তু আমরা টপ নেই, শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ থেকে এগিয়ে গেছে। এক্স্যাক্টলি। শ্রীলঙ্কাকে পেছনে সুযোগটা পেয়েছি। রাইট নাও কারেন্ট যে র্যাঙ্কিং আজকের দিনের র্যাঙ্কিংটা, সেখানে কিন্তু আমরা মাচ বিহাইন্ড দেন ওয়েস্ট ইন্ডিজ অ্যাজ ওয়েল অ্যাজ শ্রীলঙ্কা। হুম। ঠিক তাই। আর এই জায়গা থেকে উতরানোর জন্য কি করা যেতে পারে, মানে কি করার পরিকল্পনা নেওয়া দরকার বাংলাদেশ টিমের? এই রেসিপি কতবার না, হ্যাঁ, আপনি আমরা কমেন্ট্রিতে এইভাবে বলতেই থাকি সেটাই। এইটা থেকে বেরিয়ে আসার উপায় যেটা হলো যে আপনি টিমটাকে ঢেলে সাজান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমার মনে হয় যে মুশফিক মাহমুদুল্লাহ এই যুগটা শেষ হয়ে আসছে। একটা হুম। ইয়াং ফ্রেশ গড়ে তুলতে সিনিয়র প্লেয়ার হিসেবে লিটন, সৌম্য এরাই থাকবে। এর পরের জেনারেশনটা শান্ত, এরকম 4-5 জন সিনিয়রের এক ঝাঁক ইয়াং কেপেবল স্মার্ট ক্রিকেটার নিতে হবে এবং তাদেরকে আগামী 2-3 বছর গড়ে তুলতে হবে। 27-এ তো আবার বিশ্বকাপ, তাই না? হুম। 27 বিশ্বকাপকে টার্গেট এই একটা চ্যাম্পিয়ন্স ট্রফির পর করতে হবে। নামতে হবে। হুম। ইংল্যান্ড থেকে ধার করে এনে খেলতে পারবো না। আমাদের যা অ্যাভেলেবল রিসোর্সেস আছে এদের মধ্যে যারা ভালো তাদেরকে সুযোগ বাজিয়ে দেখতে হবে এবং এদের মধ্যে যারা করে যায় তাদেরকে নিয়ে একটা মনে করেন শর্ট লিস্ট করতে হবে, 25 জনের একটা পুল করতে হবে ন্যাশনাল টিম ওয়ানডে ফরম্যাটের জন্য। রোটেট করে এই 25 জনকে নিয়েই ওয়ানডে ফরম্যাট একেবারেই হুট করে আপনাকে আমন্ত্রণ জানানো এবং আপনি সাড়া দিয়েছেন তার জন্য আমরা নিশ্চয়ই আগামীতে আবারও কথা বলবো। আপনার জন্য শুভকামনা থাকছে। আর পরে চ্যাম্পিয়ন্স
ট্রফিটা শেষ বাংলাদেশের, আগামীর জন্য শুভকামনা থাকবে। আচ্ছা, শেষ একটা বিষয়, আজকে যে খেলা রয়েছে, মানে আজকে তো খেলা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার, আজকের ম্যাচে কে জিতবে বলে মনে হয় আপনার? না, এই আপনার এই প্রশ্নের উত্তর দিব, তাড়াহুড়া আপনি করবেন না। যে আপনি বললেন, আপনি আমি সাড়া দিলাম, তাই আপনি ধন্যবাদ। সাড়া না দিয়ে উপায় আছে? পরে কি আগের গায়ে না না, এরকম কোনো কিছু না, আপনাকে আগারগাঁয়ে ঢুকতে দিব না এরকম তো হতেই পারে না। আচ্ছা, বিষয়টা হলো সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার খেলা মানে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ, ইউ হ্যাভ হুম। টু মাইন্ড ইট। এই দু দলের খেলায় 434 তাড়া করে ম্যাচ জিতে দিয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, সাউথ আফ্রিকা। হ্যাঁ। এবং ইংল্যান্ডের সাথে 351 চেজ করে জিতলো কদিন আগে, অস্ট্রেলিয়া। হ্যাঁ। 50 রেখে। হুম। তো খেলা হচ্ছে গতকাল যেখানে খেললো বাংলাদেশ নিউজিল্যান্ড, হুম। পিন্ডির পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি সবাই বলছে কাগজে কলমে, কিন্তু কালকে যে পিচে খেলা হলো বাংলাদেশ নিউজিল্যান্ড, সেখানে যেটা দেখলাম, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ব্যাটারদের। যে দুমদাম বড় শটস খেলা যায় না, একটু ওয়েট করতে হবে, পিচটা অ্যাসেস করে তারপর খেলতে হবে। একটু তো সেক্ষেত্রে সময় আমার দিতে মনে হবে। হুম। হ্যাঁ হচ্ছে 310-15 রান যারা শুরুতে ব্যাট করে করবে, এরকম 300 এর কাছাকাছি একটা স্কোর দেখা যাবে, এবং সেই রানটা চেজ হয়ে গেলে আমি একদম অবাক হব না। বাট টুডে এগেইন মাই মানি ইন ফেভার অফ অস্ট্রেলিয়া। ওকে, কিন্তু আমি আসলে দক্ষিণ আফ্রিকারই সাপোর্ট করব আজকে। আমি দক্ষিণ আফ্রিকার সাপোর্টার। তো দেখা যাক আসলে শামসুল ভাই জিতে যাবেন নাকি আমি জিতি। যদিও আমি যেই দল সাপোর্ট করি সেই দলই হেরে যায় দেখা যায়। খুবই বাজে একটা বিষয় এটা। তো যাই হোক, আজকের দু দলের জন্য শুভকামনা থাকছে, সেই সাথে বাংলাদেশ দলের আগামী দিনের জন্য শুভকামনা, এবং শামসুল ভাই আপনার জন্য শুভকামনা থাকছে। আবারও নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো আয়োজনে আপনার সাথে যুক্ত হব, কথা বলবো এবং জানবো আপনার কাছ থেকে খেলার অন্যান্য বিষয় সম্পর্কে। সো মাচ তামান্না। ঠিক আছে, আমরা শামসুল ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো শামসুল ভাইয়ের সাথে কথাটা আমরা এখানেই থামাচ্ছি। আর ইতিমধ্যে অনেক শ্রোতাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক শ্রোতা তাদের অনেক কথা আমাদেরকে লিখে জানাচ্ছেন। আমরা সেই কথায় একটু যেতে চাই, কারা কারা যুক্ত হয়েছেন তাদের কথাগুলো একটু বলতে চাই। শামসুল ভাই, আপনি কিন্তু চাইলে আপনি হচ্ছে মানে বের হয়ে যেতে পারেন, লাইভটা থেকে বের হতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হুম। থ্যাংক ইউ। এই মুহূর্তে কে কে যুক্ত হয়েছেন আমি একটু সেই কথাগুলো একটু পড়ি, যে আমাদের এখানে মানে আমাদের কথার মাঝে আসলে অনেকেই অনেক কথা লিখে ফেলেছেন, যে কথা আমরা আসলে কথা বলছিলাম বলে আসলে বলিনি, তো সেই কথাগুলো এখন একটু পড়ি। জাফরুল ইসলাম জাফর আসসালামু আলাইকুম জানিয়েছেন, আপনাকেও সালাম জানাচ্ছি, আর লিখেছেন আমাদের দেশের খেলোয়াড়রা মনে হয় অন্যদের খেলা দেখে না। না, আসলে খেলা তো দেখেই, কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের সামর্থ্যটা অন্য দেশের খেলোয়াড়দের সামর্থ্যের মতো না, সেই জায়গা থেকে আমরা অনেকটা পিছিয়ে, এটা হচ্ছে মূল বিষয়। আর আরো লিখেছেন যে অন্য দেশ 350-300 করে জিততে পারে না, আমি মনে করি বাংলাদেশ যে কোনো দেশের সাথে 290-300 প্লাস করলে 10 ম্যাচের মধ্যে 7টা খেলায় জিতবে। হ্যাঁ, এই সামর্থ্যটা আছে, মানে এটা আমি আপনার সাথে একমত পোষণ করতেই পারি, কারণ বাংলাদেশের বোলিং টিম বা বোলিং সাইডটা এখন অনেক বেশি স্ট্রং, তো সেই জায়গা থেকে এরকম একটা বিষয় হতেই পারে যে বাংলাদেশ মানে 200-300 কাছাকাছি, পুরোপুরি 300 হতে হবে এরকম না, যদি দেখা যায় যে 300 মানে 290 বা এরকম কিছু করছে, তাতে করেই কিন্তু আমাদের হচ্ছে অনেক মানে রান আমরা করতে পারি বা আমাদের সুযোগ আছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ চেষ্টাটা চালাতেই পারে, কিন্তু দেখা যায় যে অতটুক রান যে করবে সেই সুযোগটা বা সেটাই কিন্তু বাংলাদেশ তৈরি করতে পারে না। তার আগেই একেবারে ঝড়ের মতো দেখা যায় যে সব উইকেট হারিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশ দল। তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সময়ের পরিবর্তন, এই শিরোনামে আমার এই লাইভটিতে যুক্ত হয়েছেন একজন, তিনি চাইছিলেন যে আমার সাথে এই লাইভে যুক্ত হয়ে কথা বলার জন্য, কিন্তু আসলে আমি সুযোগটা দিতেই পারতাম, হ্যাঁ, যদি আপনি আসলে আপনার নিজের নাম ঠিকানা নিয়ে যুক্তটা থাকতেন, কিন্তু আমি আপনাকে সেভাবে করে তো মানে দেখতে পাচ্ছি না, আমি যতটুকু দেখছি আপনাকে সেখানে আপনার কোনো নাম নেই। তো সময়ের পরিবর্তন এইভাবে তো আসলে বলা যায় না, তাই না?
চাই যে নিজের নাম ঠিকানাটা রাখুন, তাহলে খুব ভালো হয়। তবে আপনি লিখেছেন অস্ট্রেলিয়া জয়লাভ করবে, এরকম একটা লিখেছেন। নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন এবার, এটাও লিখেছেন। আচ্ছা, অস্ট্রেলিয়াও জয় পাবে, নিউজিল্যান্ডও চ্যাম্পিয়ন হবে, এই কথা আপনার আছে। আর ইব্রাহিম হোসেন হৃদয় লিখেছেন যে শান্ত, লিটন, সৌম্য এদের থেকে বিজয় অনেক ভালো খেলে। আম, মানে ঘরের মাঠে আসলে অনেকেই ভালো খেলেন, আমাদের দেখতে হবে যে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে আসলে কারা ভালো করতে পারছেন, সেটার মানদণ্ডে তারা আসলে উতরাতে পারছেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। তো সেই জায়গা থেকে দেখা যায় যে বিজয় সেভাবে করে আম, তিনি তার সেই প্রমাণটা দিতে পারেন না বা পারেননি বিধায় তাকে সেভাবে করে চিন্তা করা হয় না। আর সময় পরিবর্তন লিখেছেন যে আগে তো দু একটা ম্যাচ জিততো, এখন তো সেটা হবে না আইসিসি কোনো টুর্নামেন্টেই, এরকমটা আপনার কাছে মনে হচ্ছে। হয়তোবা এই যে সময়টা আমরা পার করছি, এই সময়টাতে হয়তো এটা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। আম, কারণ আমাদের এখানে আহ, দেখা যাচ্ছে যে মানে পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন, সবকিছু মিলিয়ে হয়তো সেই বিষয়টা হচ্ছে না, আমরা এখনো সেভাবে করে পারছি না। একটু সময় দিলে হয়তো বা আমরা আবারও পারবো, মানে পারবো না এই কথা বলতে চাই না। আমি অবশ্যই চাই যে আমরা সবাই আরো ভালো খেলবো, ভালো পারবো, এটাই আমাদের প্রত্যাশা থাকছে। আচ্ছা, আমি জানি না হুট করে কি হয়েছে, আমি এখানে আসলে সবার কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্টটা কোথায় যেন সব হাইড হয়ে গেছে। আমি এই কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনেকের কমেন্টস ছিল কিন্তু আমি মানে আমার এখানে এই মুহূর্তে স্ক্রিনে আসছে না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও নিশ্চয় আগামী কোনো আয়োজনে আমরা কথা বলবো, আবারও কথা হবে খেলার বিষয় নিয়ে। আজকের ম্যাচ ইতিমধ্যে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া এবং আজকে দক্ষিণ আফ্রিকা, এই দুটো দলের মধ্যে খেলা রয়েছে এবং অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 351 রান চেজ করে 356 রান করে তারা জয়লাভ করেছে। আর দক্ষিণ আফ্রিকা তো মানে আমরা কথা বলছিলাম শামসুল ভাইয়ের সাথে যে রিসেন্ট লাস্টে তারা 400 উপরে চেজ করে অস্ট্রেলিয়াকে তারা পরাজিত করেছে। তো জয়ের সম্ভাবনা দুটো দলেরই আছে। দেখার বিষয় যে আজকে আসলে কারা মাঠে ভালো পারফর্ম করে, কারা আসলে জয়টা ছিনিয়ে নেয়। শুভকামনা থাকছে দুটো দলের জন্য এবং সেই সাথে শুভকামনা থাকছে আপনাদের সকলের জন্য। আবারও কথা হবে আগামীতে, এই শুভ প্রত্যাশায় আজকের মতো শুভ বিদায়।